ইনশাল্লাহ আমরা যদি দায়িত্বে যাই, আল্লাহ যদি আমাদের কপালে রাখেন, তাহলে ঢাকা 10 অন্তত এতটুকু চেঞ্জ হবে যে মানুষ বলবে যে ঢাকা 10-এ থেকে একটা নিরাপত্তা আছে, একটা থাকার ভালো পরিবেশ আছে, আমাদের খাদ্য নিরাপত্তা, বাচ্চাদের জন্য নিরাপদ এবং সুস্থ খেলাধুলা এবং বেড়ে ওঠার পরিবেশ, এতটুকু আমরা এনশিওর করার চেষ্টা করব। দুর্নীতি আমাদের দেশের অনেক সম্ভাবনাকে একদম নিচে থেকে শেষ করে দিয়েছে, সুতরাং দুর্নীতিতে জিরো টলারেন্স। আসলে যেটা হলো, আমার রাজনৈতিক জার্নি গত 5 বছরে, এই 5 বছরে আমরা একটি দল লঞ্চ করেছি, দল গড়ে তুলেছি নিজেরা, এবং আমার রাজনীতিটা মেইনলি হলো ইন্টেলেকচুয়াল পলিটিক্স। আমরা পলিসি বেসিসে কাজ করি বেশি, বিকজ আমাদের যেটা পলিসি ভিত্তিক রাজনীতি। আমার কখনোই প্রথম দিকে কিন্তু আমার মাথায় কখনো ছিল না যে কনস্টিটিউয়েন্সি পলিটিক্সে আমরা আসবো। তো দেখা গেল যে আমি নিজে ঢাকা 10-এর বাসিন্দা, শুধু বাসিন্দা না, আমার জন্ম এখানে ধানমন্ডিতে, আমার বেড়ে ওঠা ধানমন্ডিতে, এবং এখন আমি আমার বাচ্চা কাচ্চা নিয়ে এখানেই থাকি। তো আমার এই একটা জীবন আমি এখানে পার করেছি, এবং সবচেয়ে যে জিনিসটা আমাকে হিট করে যে আমার জন্মের পরে আমরা যতটুকু উন্মুক্ত ধানমন্ডি দেখেছি অথবা উন্মুক্ত ঢাকা 10 দেখেছি, ততটুকুও কিন্তু এখন নাই। এখন যে অবস্থা, বিশেষ করে আমার একটা স্বার্থপরতা আছে এটার পিছনে। আমার ছোট ছোট 2 সন্তান আছে। আমি যখন এই সন্তানদেরকে নিয়ে কোনো সুস্থ বিনোদনের খুঁজছি, তখন দেখলাম যে এখানে কোনো মাধ্যম নেই, সবগুলো মাঠ ইজারা দেওয়া। আপনি মাঠের মেম্বারশিপ নিলে আপনি একটা পার্টিকুলার টাইমের জন্য 1.5 ঘন্টা হয়তো খেলতে পারবেন, বাট এইটার বাইরে যে একটা বাচ্চারা উন্মুক্ত সব ফ্রেন্ডরা মিলে খেলবে, সেই জায়গাটা নেই। তারপর কোনো ভালো বিনোদনের ব্যবস্থা নেই। আমাদের রাস্তাঘাটগুলো আমরা কিন্তু ট্যাক্স দিচ্ছি, মিউনিসিপ্যালিটি ট্যাক্স দিচ্ছি, বিভিন্নভাবে ভ্যাট ট্যাক্সগুলো নেওয়া হচ্ছে, কিন্তু রাস্তাঘাটের ময়লা আবর্জনা পরিষ্কার করা হচ্ছে না, যার কারণে আপনার অসুখ বিসুখ এবং বিশেষ করে ডেঙ্গু মশাটা এমনভাবে বেড়েছে, কোনো কিছুরই তো আমরা সমাধান পাচ্ছিলাম না। তখন আমার চিন্তা হলো যে আমি কেন দাঁড়ে দাঁড়ে যাব? আমি তো এই সমস্যা সমাধানের রাজনীতি করতে এসেছি, সুতরাং দায়িত্বটা আমাকেই নিতে হবে। আমি যদি মানুষকে কমপ্লেন করি, তখন তো এটা দুমুখ হয়ে যাবে, মানুষ বলবে আপনারা না সমস্যা সমাধানের রাজনীতি চান। সেই জায়গা থেকে আমি মনে করেছি যে অন্তত আমি যেখানে বাস করি সেই জায়গার পরিবর্তনের দায়িত্ব আমাকে নিতে হবে। ইনশাল্লাহ আমরা যদি দায়িত্বে যাই, আল্লাহ যদি আমাদের কপালে রাখেন, তাহলে ঢাকা 10 অন্তত এতটুকু চেঞ্জ হবে যে মানুষ বলবে যে ঢাকা 10-এ থেকে একটা নিরাপত্তা আছে, একটা থাকার ভালো পরিবেশ আছে, আমাদের খাদ্য নিরাপত্তা, বাচ্চাদের জন্য নিরাপদ এবং সুস্থ খেলাধুলা এবং বেড়ে ওঠার পরিবেশ, এতটুকু আমরা এনশিওর করার চেষ্টা করব। আমি ঢাকা 10-এর কনস্টিটিউয়েন্সি রিপ্রেজেন্ট করব না। আমি যখন একজন মেম্বার অফ পার্লামেন্ট হিসেবে যাব, তখন তো আমাদের পলিসি মেকার হিসেবে, আমরা আইন প্রণেতা হিসেবে। সুতরাং আইন প্রণয়ন করার ক্ষেত্রে দুর্নীতিতে জিরো টলারেন্স, কারণ এই দুর্নীতি আমাদের দেশের অনেক সম্ভাবনাকে একদম নিচে থেকে শেষ করে দিয়েছে, সুতরাং দুর্নীতিতে জিরো টলারেন্স। আমি অনেক আগের থেকে এটা নিয়ে কথা বলছিলাম, এবং যদি আল্লাহ আমাদেরকে দেন, তাহলে আমাদের হয়তো এবার ইমপ্লিমেন্ট করার সুযোগ আসবে। আমার ইচ্ছা, আমাদের ঢাকা 10-এর 7টা ওয়ার্ড আছে, কামরাঙ্গীরচর, নতুন কামরাঙ্গীরচর সহ 7টা ওয়ার্ড। আমরা এই 7টা ওয়ার্ডে অন্তত 10টা নতুন স্কিল ডেভেলপ সেন্টার করব, ইউথদেরকে যেখানে ট্রেনিং করা হবে। শুধু কি স্কিল, যে স্কিলগুলো আমার ট্রান্সফারেবল টু ওয়ার্ক, যেটা ট্রান্সফার করা যাবে ওয়ার্কে। ধরেন আপনার একটা তরুণ, তার দরকার হলো এখন আর্নিং করা, তার কিন্তু অনার্স মাস্টার্স করাটা ফার্স্ট প্রায়োরিটি না। তখন সে ইন্টারের পরে এই স্কিল ডেভেলপমেন্ট সেন্টারে চলে আসতে পারবে। এখান থেকে সে এমন কোনো কর্মদক্ষতা গেইন করতে পারবে যেটা সে ইমিডিয়েটলি কোনো একটা কাজে, যেমন ধরেন ছোট্ট একটা জিনিস, আপনি ধরেন মোবাইলের ডিসপ্লে ঠিক করতে পারে, এইটা যদি সে ভালো মতো শিখতে পারে, সে মাসে কিন্তু একটা হ্যান্ডসাম অ্যামাউন্ট আর্ন করতেই পারে। এইভাবে করে আমরা এরকম স্কিল ডেভেলপমেন্ট সেন্টার করব, এবং ঠিক তার পাশে থাকবে একটা জব সেন্টার, যেখানে আপনারা এই তরুণরা যারা এখান থেকে শিখেছে, তারা একটা জবের জন্য অ্যাপ্লাই করবে, এবং এই এলাকায় যারা থাকেন, যারা এমপ্লয়ার, তাদেরকে আমরা উদ্বুদ্ধ করব যে এই জব সেন্টারে তারা তাদের রিকোয়ারমেন্ট দেবেন যে আমাদের এই বয়সের এই ক্যাপাসিটির লোক লাগবে। আমরা সেখান থেকে তাহলে এই দুটোর সামঞ্জস্যটা আমরা যেন করিয়ে দিতে পারি। এটা আমাদের একটা স্বপ্ন, এবং আমরা আশাবাদী যে আমরা এটা করতে পারবো। আমার উদ্দেশ্যটা কি এবং আমি কি চাই আমার নাগরিকদের জন্য? আমি চাই নাগরিকরা তাদের পূর্ণ নাগরিক সেবা পাক, এবং নাগরিকরা শুধু আমি পুরুষ, আমি নারী অথবা আমি শিশু হিসেবে নয়, যদি সে নাগরিক হিসেবে নিরাপত্তা পায়, নাগরিকদের প্রতিটা অধিকার উনি পান, তাহলে
তাহলে নাগরিকদের যে চাওয়া পাওয়ার যে ব্যবধানটা, সে ব্যবধানটা কমে আসবে এবং আমাদের মধ্যে এই সৎ ইচ্ছাটা আছে যে আমরা নাগরিকদের জন্য এই পূর্ণ অধিকার নিয়ে কাজ করব। বিরোধী মতের আমাকে একদম গালি দিয়েও লোক থাকতে পারবে, আমার কোনো সমস্যা নেই। আমাকে ধরেন এখানে নিচে দাঁড়িয়ে গালি দিতে পারবে, শুধু উনি অপরাধ না করলে আমার কোনো সমস্যা নেই। আমরা যখন নাগরিক হিসেবে পূর্ণ অধিকার পাবো এবং পূর্ণ নিরাপত্তা পাবো, আমাদের নারীদের কিন্তু অনেক জায়গায় উঠে আসার ফার্স্ট ব্যারিয়ারটা হলো নিরাপত্তা। আমি যদি নিরাপত্তা নিশ্চিত করি, তখন কিন্তু আমি নারী পুরুষ বিভেদ করে নিরাপত্তা নিশ্চিত করতে পারবো না, নিরাপত্তাটা হবে একই রকম। তো যখন আমি নিরাপত্তাটা নিশ্চিত করব, তখন আপনার রাস্তাঘাট যখন সেফ হয়ে যাবে, আমাদের নারীরা খুবই কেপেবল, তারা এমনি উপরে উঠে আসবে। আমার কিন্তু আলাদা করে নারীদের জন্য আলাদা কোটা অথবা আলাদা কোনো সংস্থান করা লাগবে না। তার উপরেও যদি আমার পার্সোনালি যদি আমার ক্যাপাসিটিতে থাকে, আমার কাছে একজন নারী আসুক, সেটা আমার কনস্টিটিউয়েন্সি হওয়া লাগবে না, তাকে যতটুকু আমি সাহায্য করতে পারবো অবশ্যই সেই সাহায্যটা আমি করে যাব। আমাদের যেটা আমি খেয়াল করেছি যে এই আসনে অনেক প্রার্থী আছেন, কিন্তু সবচেয়ে মজার বিষয় হলো শুধু আমার ব্যানার পোস্টার ফেস্টুনগুলোই ছিঁড়ে ফেলা হয়। যদিও সবচেয়ে কম ব্যানার পোস্টার ফেস্টুন করেছি আমি, তো ছিঁড়ে ফেলার একবার ছিঁড়ে ফেলেছে, তারপর দ্বিতীয়বার, তৃতীয়বারে আমার মনে হলো মানে সব পাশের সবগুলো কিন্তু যেভাবে ছিল ঠিক সেভাবে আছে। তখন মনে হলো যে আমি হয়তো নারী বলে তারা দুর্বল ভেবেছে, কিন্তু এটা একটা ভুল ধারণা। আমরা ক্লাসে যেতে চাচ্ছি না দেখে হয়তো এই জায়গাটাতে আমরা ওভাবে, ওনারা আমাদেরটা ছিঁড়ে ফেললে আমরা ওনাদেরটা ছিঁড়ছি না, কারণ কুকুরের পায়ে কুকুর, মানে পায়ে কামড় দিয়েছে, কুকুরের কাজ কুকুর করেছে, আমার কিন্তু তার পায়ে কামড় দেওয়া সাজায় না। সুতরাং আমি যেটা করেছি, তৃতীয়বারে আমি আইনশৃঙ্খলা বাহিনীর অফিসিয়াল কমপ্লেন করেছি এবং আমি একটা জিডি করেছি যে আমার এখানে বারবার ছিঁড়ে ফেলা হচ্ছে এবং সিসিটিভি দেখে যেন এটার একটা অ্যাকশন নেওয়া হয়। যদিও এখনও কি অ্যাকশন নেওয়া হয়েছে আমি জানি না। ওনারা এসেছেন, দেখতে এসেছেন, যেই জায়গাটাতে বারবার করছে সেই জায়গাটা ওনারা পরিদর্শন করে গিয়েছেন। এরপর এখনও আপডেট রিপোর্ট আমরা পাইনি। তারপর যে দ্বিতীয় যে জায়গাটা বললেন, নারী হিসেবে নয়, আমি একজন ওভারঅল এই 2026-এর নির্বাচনের প্রার্থী হিসেবে এবং জুলাইয়ের আমরা যারা জুলাই নিয়ে কাজ করি তাদের পক্ষের একজন লোক হিসেবে আমরা আসলে কনসার্ন আমাদের নিরাপত্তা নিয়ে। আমাকে কালকে রাতে 1:30 বাজে ফোন করে একটা ভেইলড হুমকি দেওয়া হয়েছে, আমার একজন লোককে ফোন করা হয়েছে যে আপার তো নিরাপত্তার কনসার্ন আছে, আমরা চাই উনি নিরাপদে থাকুক। এটা আসলে তো আমার নিরাপত্তা নিয়ে ওনারা কনসার্ন না, এটা একটা ছোট্ট ভেইলড হুমকি যে ওনাকেও সাবধানে থাকতে বলবেন। তা আমাদেরকে এই হুমকি দিয়ে তো আসলে জনমানুষ থেকে আলাদা করা যাবে না, কারণ মৃত্যু ফয়সালা উপরে হয়। আল্লাহ যদি মৃত্যু আমার লিখে রাখে, আমার গুলিতেও মৃত্যু হতে পারে, রাস্তায় এমনি রিক্সার তলে পড়েও মৃত্যু হতে পারে। সুতরাং আমরা মৃত্যুকে ভয় পাই না, কিন্তু আমরা বলবো আমাদের সরকারের উচিত দ্রুত আইনশৃঙ্খলা পরিস্থিতি আরেকটু, আমরা বারবার গত 4-5 মাস ধরে বলছি যে ভোটের জন্য যেই পরিমাণ লেভেল প্লেইং ফিল্ড করার জন্য যেরকম আইনশৃঙ্খলা পরিস্থিতি দরকার সেটা এখনও নেই এবং সেটা এনশিওর করা উচিত সরকারের। না হলে প্রার্থীরা অনিরাপত্তায় ভুগবে, যারা ভোট দিতে যাবেন তারাও অনিরাপত্তায় ভুগবে এবং আমাদের যেই রকম উৎসবমুখর ভোটের পরিবেশ আমরা আশা করছি সেটা আমরা পাবো না।